বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতার নিবেদন একটি ঘুড়ির গল্প। বিষয় প্রবাসে উৎসবের স্মৃতি বিষয়ক একটি মুক্ত গদ্য। রচনা অভ্র পাল। গল্প পাঠে রিতম ব্যানার্জি। কলম ধরেছি অথবা কলম আমাকে ধরেছে। প্রবাস জীবন ব্যাপারটা অনেকটা ঘুড়ি ওড়ানোর মতো। ঘুড়ি উড়তে উড়তে ভাবে, বাহ, কত দূর চলে এসেছি। হয়তো আসেও, কিন্তু মাঞ্জা দেওয়া সুতোটা ঠিক ওস্তাদের লাটাইতেই থেকে যায়। ঘুড়ি নিজের আনন্দে উঠছে হাওয়ার পালে ভর দিয়ে। সেই সূক্ষ্ম সুতোটা দেখাও যাচ্ছে না, অথচ সেটা আছে। একবার ছিঁড়ে গেলেই ফক্কা, হারিয়ে গেল তার বাড়ি ফেরার ঠিকানা। একটা পরিষ্কার পরিচ্ছন্ন ফুলের মতো করে সাজানো দেশে থাকলে যেমন গায়ের রংটা রাতারাতি ফ্যাকাশে হয়ে যায় না, জিভের আড়ষ্টতা অন্য ভাষার সুরে বলে না, বা স্বাদকোরকগুলো অন্য স্বাদে সাড়া দেয় না, তেমন সুতোটা বাঁধা রয়ে যায় অন্য কারো হাতে। এই গল্পটা শুধু আমার নয়, আমার মতো হাজার হাজার দেশ ছাড়া বাঙালির। ভাষার যোগ বললে কম বলা হয়, আদতে আত্মার যোগ। প্রবাসের পুজোর গল্প বলতে বসেছি আজকে। সৌভাগ্যই বলি বা দুর্ভাগ্যই বলি, নিজের শহরের বাইরে, রাজ্যের বাইরে এবং দেশের বাইরে পুজো কাটাতে হয়েছে অনেকবারই। আমার ছাত্রজীবনের শেষ পর্বটুকু কাটে রাজস্থানে। পাঁজি প্রচণ্ডভাবে আন্দোলন না করলে পুজোর সময় ছুটি সাধারণভাবে পাওয়াই যেত। সেটা বড় কথা নয়, বড় কথা ছিল এই ছুটির আগের অপেক্ষাটুকু। পুজোর টিকিট কাটা হয়ে গেলেই আমার এক বন্ধু মলয় টয়লেটে গিয়ে 1 থেকে 30 লিখে আসত, আর প্রতিদিন সকালে একটা একটা করে দিন কাটা পড়ত। দীর্ঘদিন বাইরে কাটিয়ে পুজোর সময় বাড়ি ফেরার অপেক্ষার মতো আনন্দের মুহূর্ত বোধহয় খুব বেশি একটা হয় না। সকাল সকাল ওই আঁচড় কাটা সংখ্যাগুলো মনে করিয়ে দিত গোটা জীবনটাই আসলে একটা ভালো সময়ের অপেক্ষা। তখন আর কোনো কষ্টই গায়ে লাগত না। তা সে জয়পুরের দুর্নিবার গরমই হোক, আর মেসের অখাদ্য খাবারই হোক, কি কলেজের একঘেয়ে লেকচারই হোক না কেন। তবে এই অনুভূতিটা যেমন আনন্দের, তেমনি উল্টোটাও চরম দুঃখের। সে গল্পটা বলি। একবার কাজের ঠেলায় ঠিক পুজোর আগে আগে পাড়ি দিয়েছি লন্ডন। পঞ্চমী বা ষষ্ঠীর দিন সন্ধে রাতের ফ্লাইট কলকাতা থেকে লন্ডন ভায়া মুম্বাই। তখন আমার মেয়ে খুব ছোট, 1 বছরের কাছাকাছি তার বয়স, এবং শুধুমাত্র পুজোর আগে কলকাতা ছেড়ে যেতে হচ্ছে তাই নয়, মেয়েকেও বাড়িতে রেখে যেতে হচ্ছে। একটা অবদমিত দুঃখ উৎকণ্ঠায় মাঝে মাঝেই কোথাও অল্প বয়সে ঘর ছেড়ে হোস্টেলে যাওয়ার চাপা কষ্টগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। বিস্তর ছোটাছুটি করে ভোর রাতে ইন্টারন্যাশনাল ফ্লাইটে উঠে কিঞ্চিত হুইস্কি দিয়ে দুঃখের পাট চুকিয়ে চোখ বুজেছি। লন্ডন পৌঁছবে ভোরবেলায়। পশ্চিম দিকে গেলে আপাতদৃষ্টিতে সময় কম লাগে বলে মনে হয়, কারণ যে টাইম ডিফারেন্সটা থাকে সেটা ফ্লাইট টাইম থেকে বাদ যায়। পশ্চিম থেকে পূব দিকে গেলে ব্যাপারটা কিন্তু ঠিক উল্টো। তো সেবার ভোর রাতে ইউরোপের ওপর দিয়ে উড়ে চলার সময় ঘুম ভেঙে গেল। জানলা দিয়ে একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। মেঘের ওপর দিয়ে ভেসে চলেছে বিশাল বোয়িং, আর আকাশটাকে চিরে দিয়েছে আলো আর অন্ধকার। সামনে দিন, পেছনে রাত। অদ্ভুত এক সন্ধিক্ষণ। এই দৃশ্য আগে কখনো দেখার সৌভাগ্য হয়নি। উড়ে চলেছি অন্ধকার থেকে আলোর দিকে। মনে মনে বললাম, এই তো আমার সন্ধি পুজো। পুজো দেখা হবে না তো কি হয়েছে। এই দৃশ্য আরও একবার দেখার সুযোগ হয়েছিল পূর্ব দিকে উড়ে যাওয়ার সময়, কলকাতা থেকে অস্ট্রেলিয়া আসার পথে।
সেবার জানলার ধারের সিটটা দিয়েছিলাম কন্যাকে। বলেছিলাম, এই অপার্থিব দৃশ্য দুচোখ ভরে দেখে নে। গোটা দুনিয়াটাই এইভাবে দুটো টুকরোয় ভেঙে আছে, আলো আর অন্ধকার। এই লড়াইটার নামই দুর্গাপুজো। এখনও একটিও পুজোর কথা বলিনি। আচার আচরণ ইত্যাদি দিয়ে যদি দেখতে হয় তাহলে বলবো প্রবাসের পুজো হচ্ছে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। তবে আমার মনে হয় এই তুলনাটা হয়তো ঠিক নয়, কারণ পুজোর আয়োজন, মন্ত্রপাঠ, সাজসজ্জা সব দিক থেকে দেখতে গেলে কোনো দুটো পুজোই বোধহয় এক হয় না। আসলে উৎসবের স্মৃতি আদতে হচ্ছে আন্তরিকতার স্মৃতি। যে যেখানে থেকে অভ্যস্ত, যে পুজোর অঞ্জলিতে ফুল ছুঁড়ে অভ্যস্ত, সেই মাত্রা হাজার আড়ম্বরেও ফিরে পাওয়া সম্ভব নয়। আমি গ্রামের পুজো দেখিনি, কিন্তু আমার মফস্বলের পাড়ার পুজোই আমার কাছে ওই ঘড়ির সুতোর মতো কোথাও রয়ে গেছে। তার কোনো বয়স বাড়েনি। যবে থেকে পুজোর কথা মনে পড়ে সেই ছেলেবেলার আনন্দেই আটকে রয়েছে। প্রবাসের পুজো একেবারেই এমন নয়। দেশের পুজো আর বিদেশের পুজো আলাদা। দেশের পুজোয় সময়টা পুজোর মতো করেই করা হয়, প্রতিমাও তাই। বিদেশে সেগুড়ে বালি। সকলের পক্ষেই একই দিনে একই সময়ে আয়োজন করা খুব মুশকিল। তাই সাধারণত কোনো একটি সপ্তাহান্তে গোটা পুজোটাই সেরে নেওয়া হয় নমনম করে। প্রতিমার ভাসান তো হয়ই না, রেখে দেওয়া হয় কোনো উদ্যোক্তার বাড়ি বা গ্যারেজে। অস্ট্রেলিয়াতেই একবার দেখলাম 3 সপ্তাহ ধরে কোথাও না কোথাও পুজো হচ্ছে। কেউ হয়তো আসল পুজোর সময়ের উইকেন্ড নিল, তো অন্যরা হয়তো কেউ তার আগের সপ্তাহে বা কেউ তার পরের সপ্তাহে করল। পুজোর আয়োজন হয় কোনো না কোনো কমিউনিটি হলে। সাধারণভাবে কোনো স্কুল বা কলেজ ভাড়া নিয়ে কাজটা সারা হয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হিসেবে মেলবোর্ন শহরে প্রায় 8টির মতো পুজো হয়েছে 2019 সালে। 2020-তে তো কোভিডের জন্য কেউ অনুমতি পাননি, 2021-এও না। লন্ডনে যেবারের কথা বলছিলাম সে বছর গুনেছিলাম প্রায় গোটা 12 পুজো তো হয়ই। আসলে আমার মতো ঘর ছাড়া যারা আরও ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তারাও ভালো জানেন প্রবাস বিষয়টা আসলে একটা বাক্সের মতো। এখানে সবই যান্ত্রিক, সবই একটা ছাঁচে ফেলা তৈরি জিনিসের মতো। জীবনের প্রতিটি দিন, প্রতিটি কাজ, দায়িত্ব সবই এক অলিখিত নিয়মের মধ্যে গড়ে ওঠে। এর বাইরে এক চুলও ব্যতিক্রম হওয়ার উপায় নেই। পুজো ব্যাপারটাও সেরকমই। যা একজন একটি পুজোয় করেন তাই অন্যরাও করেন। এর মধ্যে একটা খিচুড়ি ক্লাস সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকে, যেখানে ইংরেজি অ্যাকসেন্টে অভ্যস্ত বাচ্চাদের দিয়ে জোর করে বাংলা কবিতা বা গান কি নিদেনপক্ষে নাচাকোদা করিয়ে নেওয়া হয়। এটা প্রচণ্ড বেমানান ঠেকলেও জুড়ে আছে বেশিরভাগ পুজোর সাথে। তাই বলবো, ঘোলটাকে দুধের মতো না, ঘোলের মতো খেলেই বোধহয় ভালো। বাংলা ভাষা জোর করে বাঁচানো যাবে না। তাকে বাঁচিয়ে রাখতে গেলে সেভাবে যত্ন করতে হবে। আমার প্রবাস জীবনের একটা বড় অংশ কাটে বাংলা ডিজিটাইজেশন নিয়ে। সে সম্পর্কে যারা জানেন তারা হয়তো বুঝবেন সবই ওই অদৃশ্য সুতোর খেলা। একটা শেষ গল্প বলে শেষ করব এই ঘড়ির উড়ান। অস্ট্রেলিয়ার গল্প না, ওয়েলসের একটা তুলনামূলক অপরিচিত শহরের গল্প। প্রায় বছর 12 আগের কথা। সেটাই খুব সম্ভব দেশের বাইরে প্রথম দুর্গাপুজো কাটানো। আমার সবে সবে বিয়ে হয়েছে। আমরা থাকি ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে। খুবই সাদামাটা শহর। পুজো এলে জানতে পারলাম কার্ডিফের বেশ কাছেই কেয়ারফিলি নামে একটি জায়গায় অনেক বাঙালি থাকেন। তারা একটা পুজো করেন। কাগজ অর্থাৎ পেপার ম্যাশের প্রতিমা করে তারা বেশ খবরেও এসেছিলেন ওই সময়। তো আমরা দল বেঁধে পুজো দেখতে গেলাম ট্রেনে করে। দেশের এত দূরে এসে যে পুজো দেখা যায় এটাই তখন অবিশ্বাস্য। জানতে পারলাম একসময় মানে 70-80 দশকে অনেক বাঙালি নাকি ব্রিটিশ গ্যাসে কাজ করতে চলে আসেন ব্রিটেনে, আর বেশ কিছু ডাক্তারও আসেন। তাঁরাই এই পুজোটা শুরু করেছিলেন।
কোনো এক অদৃশ্য কারণে আমাদের নবদম্পতিকে ওরা সাদরে সামিল করে নিলেন পুজোর আয়োজনে। একটু আগে বলেছিলাম উৎসবের স্মৃতি বোধহয় আন্তরিকতার স্মৃতি। প্রবাসে মাত্র একবারই মনে হয়েছে এই কথা। তো সেই পুজোয় একবার আমাদের ওপর হুকুম হলো, যাও কাঁসার বাসনগুলো বার করে ধুয়ে মুছে নিয়ে এসো। আমরা বেসিনে গিয়ে থালা বাসন ধুচ্ছি। থালা গ্লাস সব ধোয়া হয়ে গেলেও দেখি একটা পেতলের ঘটের গায়ে কালির মতো কিছু লেগে রয়েছে। ভাবলাম পুজোর জিনিস ঠিক করে পরিষ্কার না করলে হয়। একবার ধুলাম, দুবার ধুলাম, তিনবার ধুলাম, কিছুতেই কিছু হয় না। তারপরে দুজন মিলে পালা করে ঘষেই চলেছি। এমন সময় দীপক জেঠিমা, মানে ওখানে আলাপ এক দীপক জেঠু স্ত্রী, যার আসল নাম আর জানা হয়নি, তিনি এসে বললেন, দেখো কাণ্ড, ওই দাগ তোলার চেষ্টা করছে। ও কবেকার দাগ তার ঠিক আছে? মন পরিষ্কার থাকলেই সব পরিষ্কার। চলো চলো, পুজো শুরু হয়ে গেল বলে। সেই কবে থেকে ওরা শুরু হয়েছে, কিন্তু আজও পুজোর সময় এলেই সেই সুতোর টানটা ঠিক অনুভব করি। 2019 সালে মহালয়ের ঠিক একদিন পর বাবা চলে গেল হঠাৎ করেই। আফসোস এই যে বাবার সঙ্গে শেষবার যখন কথা বলেছি সেটা ছিল একরকম তর্কাতর্কি ও বাগবিতণ্ডা। সেই তর্কের আর সমাধান করা হয়নি। বাবাকে শেষ জীবিত দেখেছি তার আরও বছরখানেক আগে। আমি খুব একটা ধর্মকর্ম বা উপাচার মানি এমন নয়, তাও বাবার চলে যাওয়ার পর মহালয়া এলে ঘড়ির টানটা যেন বেশি করে অনুভব করি। জীবনের একেবারে প্রথম কবিতাটি লিখেছি স্কুলে থাকতে কোনো এক সময়। কি লিখেছিলাম একেবারেই মনে নেই, মনে থাকার কথাও নয়। তবে কেন লিখেছিলাম বেশ মনে আছে। চিলেকোঠার এক পুরনো আলমারিতে একটা পোকা ধরা জীর্ণ খাতার মধ্যে খুঁজে পেয়েছিলাম একটা কবিতা, বাবার লেখা। সেদিন রাতে বাবা অফিস থেকে ফিরতে চেপে ধরেছিলাম, বাবা তুমি কবিতা লিখতে? বাবা হেসেই উড়িয়ে দিয়েছিল, কিন্তু সেই হাসিতে কোথাও এক প্রচ্ছন্ন আক্ষেপ ছিল, ছিল সাংসারিক দায়িত্বের কাছে হেরে যাওয়ার ইঙ্গিত। সেই দিন থেকে একই স্বপ্ন বারবার দেখেছি। নিজের যা লেখালেখি তা ওই ছোট্ট একটা বীজকে ঘিরে। সেই বীজে জল দিয়েছি, তাকে ডানা মেলতে দেখেছি এক উন্মুক্ত আকাশে। আবার কখনো তাকে লুকিয়ে রেখেছি সযত্নে। একদিন আমার মেয়ের হাতে দেখলাম একটি বই, When My Dad Was a Teenager। বইটা পড়ে শোনাতে শোনাতে ওর একটা ছোট্ট প্রশ্নের সাথে দমকা হাওয়ায় চিলেকোঠার বন্ধ দরজাটা খুলে গেল। Papa, did you write poems? আমার বাবার লেখা সেই কবিতাটা আজ যেমন হারিয়ে ফেলেছি, তেমনি হয়তো হারিয়ে গেছে আরও অনেকের শব্দের খাতা। ইচ্ছে করে সেই সব একরাশ স্বপ্ন নিয়ে ভোরের এক্সপ্রেস ট্রেনে হাওড়া স্টেশনে ফিরব। আমার সঙ্গে ঘরে ফিরবেন আরও অনেকেই। একরাশ খুশি অপেক্ষা করে থাকবে ঘরের কোনো এক কোণে। স্বপ্নের মতো গল্প জুড়তে থাকবে একে অন্যের সাথে। কখনো ঢাকের আওয়াজ, কখনো মহালয়ার মন্ত্রোচ্চারণ, তো কখনো প্রায় বিরল হয়ে আসা কাশফুলের দৃশ্য। কলকাতা ছেড়ে এসেছি অনেক দিন, অনেকবার, কিন্তু কলকাতা যেন কখনোই আমাকে ছেড়ে যায়নি। প্রথমবার কলেজে পড়তে রাজস্থান, তারপর দেশের বিভিন্ন প্রান্তের কর্মজীবন, ঘরে বাইরে করতে করতে শেষমেশ দেশ ছাড়া। প্রবাসের গল্প অনেকে শুনতে চান, কিন্তু ওই যে বললাম, সেখানে বৈচিত্র্য নেই, হিসেবের গোরমিল নেই। ঘুড়ির গল্পের মতো আকাশ যতই সুন্দর হোক না কেন, আসলে তা কেবল শূন্যতায় ভরা। তাই সে ঘুড়ি লাটাই থেকে কাছেই থাকুক বা অনেক দূরে, উড়ানের ফাঁকে ফাঁকে তার মনের মধ্যে একটা পালতোলা নৌকা দুলতেই থাকে, থাকবেও। নদীর বুকে নৌকায় ঘুরতে ঘুরতে যেমন মনে হয়
যতই দোলাচল থাকুক না কেন, পাড়ে ফিরে আসাই তার অদৃষ্ট। সে গভীর রাতে আলো ঝলমল এয়ারপোর্টে ল্যান্ড করার সময় হোক, বা ভোরবেলায় কুয়াশা ভেদ করে সকালের ট্রেনেই হোক, একদিন সেই স্বপ্নের উড়ান ঘরের পাড়ে নামবে। নামতে তাকে হবেই।